ভিডিওটা লাভ করতে পারি না। এইভাবে তো এখন সাহেব আপনি ভিডিওটা এপাশ থেকে নেন, কারণ এপাশে যে আছে জি স্যার। এপাশ থেকে নেবেন। তো এই জন্য মানে সেদিন আমি বুঝতে শিখছি যে আমার দ্বারা এই কাজ সম্ভব না। আমি সেদিন রাজনীতিতে ছিলাম না, রাজনীতিতে আমার একটা পজিশন ছিল, খুব ভালো একটা পজিশন ছিল, আমার একটা দায়িত্ব ছিল এবং আমার উপরে কথা বলার মতো কেউ ছিল না। কিন্তু আমি কখনোই কাউকে বলতে পারতাম না যে আমার এইটা দরকার, আমাকে দিতে হবে, এইটা আমার দ্বারা সম্ভব হতো না। আর যার কারণে আমি ওখান থেকে ঠকে গেছি, অনেকভাবে ঠকছি। আমি আমার উপরোক্ত লিডারকেও কখনো বলতে পারি নাই যে আমার এটা লাগবে। তবে হ্যাঁ, এরকম হতে পারে যে অন্য কেউ আসছে আমার কাছে, আমি তারও উপকার করতে পারছি, কিন্তু আমি নিজের থেকে কখনো কিছু চাইতে পারি না। আর রাজনৈতিক ব্যক্তিরা এমনই হয়, এতটাই স্বার্থপর হয় যে নিজের থেকে আপনাকে কিছু দিবে না। রাজনৈতিক ব্যক্তিরা এরকম। তো এই জন্য আমি আপনাদের এই কথাটা বললাম যে যদি আপনাদের পরিবারেও কেউ রাজনীতির সাথে যুক্ত থাকে, আপনারা আজকে না করে দিবেন। যাক, ওটা দেশের ব্যাপার। আমি আবার চলে আসি। এই যে গ্যাসের যে কৃত্রিম সংকট, গ্যাসের যে কৃত্রিম সংকট তৈরি করছে, এটা কিন্তু আমাদের মতো সাধারণ মানুষই করছে। ঠিক আছে, তারা টাকা থেকে আরো টাকা বাড়াচ্ছে। কাকে বিপদে ফেলে? আমাদের বিপদে ফেলে। আমরা যাই 2500 টাকা দিয়েও একটা গ্যাসের বোতল নিতে পারি। এরকম তো হয় সয়াবিন তেলের ক্ষেত্রে। আপনারা দেখছেন না সয়াবিনের তেলের মূল্য কত গিয়ে দাঁড়াইছিল একবার। এরকম বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন পণ্যে এরকম দাঁড়ায়। তো আমাদের কোম্পানির এমডি সাহেবের যেরকম চিন্তাধারা যে বাংলাদেশের আনাচে কানাচে অনেক সাধারণ মানুষ আছে, যে মানুষগুলা মানে টাকা দিয়েও পণ্য কিনতে পারে না। আবার কিছু কিছু মানুষ আছে যারা চিন্তাধারা করে যে আমি যদি এবার মেম্বার হই বা চেয়ারম্যান হই, আমি জনগণের মানে পাশে দাঁড়াতে পারবো, তাদের উপকার করতে পারবো। কিন্তু আসলে সেটা কি সম্ভব? ও গালি খাওয়ার জন্য একটা মানে পদ বেছে নেয় যে সাধারণ মানুষের গালি খাবে। একটা মেম্বার চেয়ারম্যানের দ্বারা কিন্তু সব মানুষের উপকার করা সম্ভব না। আর ও যে টাকা খরচ করে যে মেম্বার চেয়ারম্যান হইলো, দেখেন যে 5 লাখ 10 লাখ, আর চেয়ারম্যান 50 লাখ টাকা খরচ করে, তাহলে সেই টাকা তো তাদের তোলা লাগবে। এরকম একটা বিষয় কিন্তু চলে আসে। তো ওরাও এসে জনসাধারণের উপকার করতে পারে না। কিন্তু আমাদের এমডি স্যার যে চিন্তাধারা, সেটা হলো যে ঠিক আছে, আপনার কাছ থেকে টাকা নিচ্ছে, যখন পণ্যটা আপনার কাছে বিক্রয় করবে আপনার কাছ থেকে কিন্তু টাকা নিচ্ছে। টাকা নিয়ে ওখানে আপনার একটা তহবিল তৈরি হয়ে যাবে। যেই তহবিলের টাকা কোম্পানিতে ইনভেস্ট করে সেখান থেকে যে লাভ হবে, ওখান থেকে কিছু পরিমাণ টাকা আপনাদের পণ্যের ভিতরে দিয়ে দিবে। আমি এটা আপনাদের ক্লিয়ার করে বুঝাই দেব। অর্থাৎ খাদ্য পণ্য নিয়ে বাংলাদেশ যেন মানে স্বয়ংসম্পূর্ণ একটা অবস্থানে যেতে পারে, আমাদের এমডির চিন্তাধারাটা এরকম হচ্ছে। সবাইকে তো আর ওভাবে একবারে সাপোর্ট দেওয়া সম্ভব না। আস্তে আস্তে শুরু করছে, আস্তে আস্তে এটা মানে বিশদভাবে সারা বাংলাদেশে ছড়াই পড়বে। এটা আমাদের এমডির চিন্তাধারা। আর সেই চিন্তাধারা লক্ষ্য করে আমরা মাঠে নামছি। আর এখানে প্রথম দিকে আমার নিয়োগটা কিন্তু আরো আগের নিয়োগ, কিন্তু আমি প্রথম দিকে মানে কাজে জড়িত হই নাই। কাজে জড়িত না হওয়ারও কিছু কারণ আছে। আমি তাদেরকে কিছু মানে ওদের কার্যকলাপ দেখে আমার যেগুলো মনে হচ্ছে যে না, এখানে সংযোজন করা দরকার কিছু, আমি তাদের সাথে শেয়ার করছি। কারণ এই যে বিজনেসটা এখন যেটা মানে কোম্পানি যেটা শুরু করছে, এটা আমার 1.5 বছর আগে আমার পার্সোনাল ভাবে ছিল। তো সেখান থেকে আমার অনেক অভিজ্ঞতা আছে। এই অভিজ্ঞতার আলোকে আমি ওনাদের সাথে অনেক কিছু শেয়ার করছি। করার পরে তারা যখন এগুলা মেনে নিচ্ছে, আমিও যখন মানে মনের দিক দিয়ে স্যাটিসফাইড হয়েছি যে না, এখন কাজ করা যাবে বা কোম্পানি এখান থেকে কিছুটা হলেও লাভবান হবে, কোম্পানিটা প্রতিষ্ঠিত হবে। মানে কোম্পানি প্রতিষ্ঠিত, কিন্তু এই প্রজেক্টটাও প্রতিষ্ঠিত হবে। আর তখন থেকে আমি কাজে যোগ দিচ্ছি মূলত এই মাসের ফেব্রুয়ারি মাস থেকে আমি কাজে যোগ দিচ্ছি। যদিও গত মাসে আমি মহাদেবপুরে একটা মিটিং করছিলাম, খুব বড় সড়ো একটা মিটিং করছিলাম, কিন্তু এই মাস থেকে আমি পুরোপুরি কাজে নিযুক্ত হয়েছি। তো কোম্পানির লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে আমরা মোটামুটি তো জানছি। ভাই, আমি কিন্তু আপনাকে একটু ফলো করবো, হ্যাঁ, কারণ আপনি বিভিন্ন জায়গাতে কাজ করছেন, আপনার অভিজ্ঞতাটাও একটু ভিন্ন ধরনের। এই জন্য আমি আপনাকে ফলো করবো। আপনার মনে প্রশ্ন জাগলে সেগুলো নোট করবেন বা আপনি আমাকে বলবেন। মানে কোম্পানির এই মুহূর্তে লক্ষ্য উদ্দেশ্যটা এটা তো ক্লিয়ার। এখন এখানে প্রশ্ন একটা হইলো, এটার মাঝে আমি এটা শেষ করে দিই যে এখানে হয়তো আপনারা শুনছেন যে 1000 টাকার পণ্য 500 টাকাতে আপনাদের দিবে।
সেটা কিভাবে দিব? এটা তো আপনাদের মনে প্রশ্ন আসে না, তাই না? এটা তো প্রশ্ন আসাটাই স্বাভাবিক। এটা যদি দিতে যাই তাহলে হয় কোম্পানির কোনো একটা ফান্ড থাকা লাগবে, না হলে বিদেশি সাহায্য সহযোগিতা থাকা লাগবে। এটা ছাড়া তো দেওয়া সম্ভব হবে না। মানে 1000 টাকা পণ্য 500 টাকা দিয়ে দিব, এটা কিভাবে সম্ভব? আচ্ছা, এখানে আমি আপনাদের কাছে ক্লিয়ার করব, প্রত্যেকটা বিষয় ক্লিয়ার করব, কারণ আপনারা কাজ করবেন সর্বোচ্চ পর্যায়ে যায়। সর্বোচ্চ পর্যায়ে হলো আমাদের হলো কাস্টমার, ওখানে আপনারা কাজ করবেন। আমরা কিন্তু ওখানে গিয়ে কাজ করব না, ঠিক আছে? তবে হ্যাঁ, আপনি যদি দেখতে চান যে স্যার তো খালি মুখে বলতেছে, স্যার আপনি একটু কাজ করে দেখাতে পারবেন, আমি দেখাতে পারবো, কারণ আমি ওই রুট লেভেল থেকে কাজ করে আসি, একেবারে রুট লেভেল থেকে আমি কাজ করি। তো আপনারা যেটা করবেন, কাস্টমারের কাছেও যাবেন, যায় ওদেরকে বলবেন যে এই যে 1000 টাকার পণ্য আপনি আজকে দিলেন 1000 টাকা দিয়ে, 6 মাস পরে মানে 6 মাস যখন করবে তখন এই পণ্যটা আপনার 500 টাকা দিয়ে পাবেন। তো আপনাদের পাগল বলবে না যে সরকারি টরকারি কিছু না, এসে আমাদের দিয়ে দিল, বিশ্বাস করবে না, ঠিক আছে? তো বিশ্বাস না করার মূল থিমটাই হলো যে কিছু নেই, একটা কোম্পানি আসলো আর এভাবে দিয়ে দিল, বাংলাদেশের সরকারি আমাদের উপকার করতে পারতেছে না আর এরা আসলো আর দিয়ে দিল, এরকম ধরনের অনেক প্রশ্ন হবে। আপনারা ওই যে যখন মেম্বার চেয়ারম্যানদের সাথে আলোচনা করবেন, তখন ওই কিছু মেম্বার চেয়ারম্যান ওরা স্বাভাবিকভাবে নিবে, ওরা কিছু না বুঝে স্বাভাবিকভাবে নিবে, ঠিক আছে? আর কিছু কিছু মেম্বার চেয়ারম্যান পাবেন যে ওরা আপনাকে গুরুত্ব দেবে না, ঠিক আছে? আমার মেম্বার চেয়ারম্যান কেন প্রয়োজন? মেম্বার চেয়ারম্যান প্রয়োজন নাই, আমার টিমটা আমি জনগণকে বোঝাবো, সে আমার থেকে করবে। আচ্ছা ফাইন, খুব সুন্দর প্রশ্ন করছেন। একটা ওয়ার্ডের মেম্বার আমি, ঠিক আছে? আপনাদের জনসেবামূলক কাজ করতে গেছেন, তাই না? এটা কিন্তু একটা জনসেবামূলক কাজ। এখন জনসেবামূলক কাজে যখন আপনি গেছেন, তখন আমার ভিতরে প্রশ্ন জাগছে যে আপনি 1000 টাকার পণ্য 500 টাকা দিয়ে দিবেন, সেটা কিভাবে দিবেন এটা ক্লিয়ার না করতে আপনি কাজ শুরু করে দিয়েছেন। ওই এলাকাটা তো আমার, কারণ তারা আমাকে নির্বাচিত করছে ভোট দিয়ে, আমি কেন আপনাকে কাজ করতে দিব? প্রতিবন্ধকতা তৈরি করবে। আমি কেন আপনাকে কাজ করতে দিব? তখন আপনি কি করবেন? ওনাকে আগে বোঝাতে হবে আমার টিম, তাই না? আপনার যে ডিগ্রিটা আমাকে তো বোঝাতে হবে, তাছাড়া তো আমি ওই এলাকাতে কাজ করতে দিব না, কারণ ওখানে আপনার থেকে আমার প্রাধান্যতা বেশি, কারণ ওই এলাকার মানুষজন আমাকে নির্বাচিত করছে, তাদের ভোট দিয়ে নির্বাচিত করছে। তো এই জন্য আমি আপনাকে প্রশ্ন করতে পারি বা আমি আপনাকে বাধা প্রদান করতে পারি, ঠিক আছে? এখন তাকে বোঝানোর অবশ্যই ক্যাপাসিটিটা আমার মধ্যে থাকা লাগবে, তাছাড়া আমি কাজ করতে পারবো না, ঠিক আছে? তো এরকম আপনারা পাবেন শতকরা হয়তো 5 জন 10 জন। এই 5 জন 10 জন আপনারা কাদেরকে পাবেন? যারা সবসময় মানুষের কাছ থেকে সুবিধা আদায় করে, আপনি তাদেরকে পাবেন। আর এছাড়া যারা বাকি আছে ওনারা বলবেন না ঠিক আছে আপনারা কাজ করেন, কিন্তু যারা সুবিধা আদায় করে তারা বলবে, আবার এরকম ভাবে সরাসরি বলতে পারে তাহলে আমার জন্য, এরকম ভাবে সরাসরি বলতে পারে। তো আমি ওই তাদের জন্য কি আছে সেটাও আপনাকে বলবো না, ওটাই আমি আপনাদের আগে বলি, তারপর ওটাকে জানবো। তাদের পুরো ওয়ার্ডটা কি হবে জানেন? যে আপনার এই ওয়ার্ডে যদি আপনি মনে করেন, ঠিক আছে, আপনার দেখেন যে 50% বা 60% আপনাকে ভোট দিতে দিয়ে মেম্বার বানাইছে, এই সুবিধা আপনি তাদেরকে দিতে পারেন। আপনি মনে করতে পারেন যে এগুলা আপনি আপনাদের উপকারের জন্য আপনি নিয়ে আসছেন, সেটা আপনি আপনার মতো করে দিচ্ছেন, আপনি ভর্তি করাচ্ছেন, করে আপনি ওদের উপকার করতেছেন। এই উপকারটা যদি পায়, 1000 টাকার পণ্য যদি আপনি 500 টাকা দিয়ে দিতে পারেন, তাহলে এটা কি আপনার ছাড়া অন্য কাউকে ভোট দেবে? এটা হলো তার উত্তর, ঠিক আছে? আমরা তারও উপকার করছি, আমি ক্লিয়ার? সবাই বুঝতে পারছেন তো? আমি কিন্তু ওই মেম্বারের উপকার করলাম এটা, তবে তাকে কোনো আর্থিক সহযোগিতা দিয়ে না, কিংবা তাকে এক প্যাকেজ আমরা ফ্রি দিও না, আমরা উপকার করতেছি, তার ভিন্নভাবে উপকার করতেছি। মানে সে যদি একবার বলে যে ওয়ার্ডে এটা আমি নিয়ে আসছি, এই যে ভাই কাজ করতেছে না, ভাই তো এখানে আসতে চাইনি, আমি ভাইকে নিয়ে আসছি এই ওয়ার্ডে কাজ করার জন্য, যে আমার এই ওয়ার্ডে যারা আছে তারা যেন উপকৃত হয়, এই জন্য আমি নিয়ে আসছি। তো এই উপকারটা যদি হয়, আপনার সরকার থেকে যে ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ মানে টিটিবি যে পণ্যগুলা দিচ্ছে, এগুলো একটা ওয়ার্ডে দিচ্ছে সর্বোচ্চ 200 টাকা, মানে ইউনিয়নে থাকে 18টা, 9টা ইউনিয়ন আপনার 200 টাকা পাবেন।
কিন্তু একটা ওয়ার্ডে আপনার ফ্যামিলি আছে 600 থেকে 700টা, এখন বাকি যে 600-700 পরিবার আছে তাদের কোনোভাবে দেওয়া সম্ভব না, এটা কখনোই সম্ভব না। তো এই জন্যই যখন এই উপকারটা তারা করতে পারবে, ঠিক আছে, নিঃসন্দেহ ওই মেম্বার ওদের কাছে একটু হলেও জায়গা নিতে পারবে। তো যাই হোক, এটা গেল মেম্বারের উপকার। এখন আমরা 500 টাকা দিয়ে কিভাবে দিব, আমি এই জায়গাতে আসি। এখানে এই যে যেমন সমিতি আছে না আপনার, আশা, ব্র্যাক, গ্রামীণ ব্যাংক, RDRS, তারপরে ঘাসফুল, এই জাতীয় যত লেভেলের যে সমিতিগুলো আছে, এখানে আমরা কি করি, তাদের কাছ থেকে টাকা নিয়ে আমরা সপ্তাহে সপ্তাহে কিংবা মাসে আমরা কিস্তি দিই, দিয়ে সেটা পরিশোধ করি। ঠিক আছে? তো সপ্তাহে আমরা যে টাকাটা ওনাদেরকে দিই, সেই টাকাটা কি ওনারা ফেলে রাখে? ফেলে কিন্তু রাখে না। ওরা ওই সপ্তাহে, সাপোজ আমি আজকে কিস্তি দিলাম, এই টাকাটা ওদের কিন্তু ওই কিস্তিতে অনেকের টাকা এসে এক জায়গায় হয়, হওয়ার পরে ওই টাকাটা আমরা আরো 10 জনকে দিয়ে দিলাম। তার মানে ওই টাকাটা তখন থেকে আবার লাভে পরিণত হয়ে গেল, রিসাইকেল হয়। ওই মুহূর্তে কিন্তু লাভে পরিণত হয়ে গেল, কারণ টাকাটা তখন আপনার কাছে চলে গেছে, আপনি তো পরে সপ্তাহে কিস্তি দিবেন, তাহলে ওখান থেকে অবশ্যই লাভ আসবে। আচ্ছা, এটা মনের একটা কথা, ঠিক আছে, ভুলে যাবেন না, এটা পয়েন্ট বাই পয়েন্ট আকারে আসবে। তো আমাদের এরকম যখন আমরা আজকে একটা পণ্য বিক্রয় করব, পণ্য বিক্রয় করার পরে আমরা ওখান থেকে যে লাভটা পাবো, কি পরিমাণ লাভ পাবো সেগুলোও করবো, যদিও পরিমাণটা উল্লেখ করবো না, ঠিক আছে। তো ওই টাকাটা আমাদের কিন্তু সরাসরি একবারে কোম্পানি খেয়ে ফেলছে না, ওই টাকাটা আমাদের ঠিক এভাবেই আবার অন্য একটা প্রোডাক্টের মধ্যে ঢুকে যাচ্ছে। এই জন্য ওখান থেকেও আমরা কিছু পরিমাণ লাভ পাচ্ছি। আর সমিতি যেটা করে, আপনার এখান কিন্তু মনোযোগ দিবেন, আসল কাহিনীটা কিন্তু এখানে থাকবে। সমিতি যেটা করবে, সেটা আপনার টাকা দিয়ে ওরা যে লাভটা করতেছে, ওই লাভের ভাগ কিন্তু আপনাদের কখনো দেবে না। কখনো কি কোনো টাকা আমাদের ফেরত দেয়? যদি আমরা সঞ্চয় রাখি সেক্ষেত্রে সেগুলো ফেরত দেবে, বা সঞ্চয়ের কিছু পরিমাণ হলে লাভ দেয়। কিন্তু ইনভেস্ট করা, ওদের ইনভেস্ট করা টাকা থেকে ওরা কিন্তু কখনো আমাদেরকে কিছু ফেরত দেয় না। কিন্তু এখানে কোম্পানির চিন্তাধারাটা ভিন্ন। আপনি 6 মাস যখন প্রোডাক্ট নেবেন, 6 মাস বাদ নেন, 4 মাস ধরিয়া 4 মাসে যখন আপনি প্রোডাক্ট নেবেন, তখন ওই 4 মাস থেকে আমাদের একটা লাভ বের হয়ে আসে, সেটা 500 টাকা, 600 টাকা, 400 টাকা বা যেটাই, একটা লাভ বের হয়ে আসে। এটা কর্মচারী বিল, আপনার যাতায়াত বিল, যা কিছু আছে সম্পূর্ণ বাদ দিয়ে একটা লাভ। এই লাভের অংশটা আমাদের কোম্পানিতে থাকে, অন্য প্রোডাক্টের মাঝে থাকে। আর সেটার পরে কি হবে, ওখান থেকেও আমরা একটা বেনিফিট আসবে। ওখান থেকে যে বেনিফিট আসবে, এখান থেকে কিছু অংশ আবার আপনাদের প্যাকেজের মধ্যে যাবে, যার কারণে আমরা ওই পণ্যটা 500 টাকা দিয়ে আপনাদের দিতে পারবো। আমাদের কাছে মানে বর্তমানে আমাদের কাছে যে লোকগুলা নিযুক্ত আছে, তারা বিভিন্ন এনজিওতে অ্যাকাউন্টিং এ কাজ করছে, এগুলো 40 বছর, 45 বছর এরকম ভাবে কাজ করছে। মানে এখানে আপনারা বুঝতে পারবেন চক্রবৃদ্ধি হারে যে মুনাফাটা এই বিভিন্ন সমিতিগুলা গ্রহণ করে, ঠিক আছে। এখানে শুধুমাত্র টাকারই খেলা হবে, শুধুমাত্র টাকার খেলা, মানে অন্য কোনো উন্নত রেগুলার কোনো খেলা নেই। সেটাকে কিন্তু আমরা সাধারণত সুদ হিসেবে ধরি, ঠিক আছে। যেখানে আমরা পণ্য কেনা বেচা করবো, সেখানে সুদের কোনো কিন্তু মানে থাকে না, ঠিক আছে। তো সেই দিক দিয়ে আমরা একবার একটা প্রশান্তিতে থাকবো যে আমাদের ওরকম কোনো অবস্থা থাকতেছে না, আমরা পুরোপুরি আমরা ইনকাম করবো এবং হালাল পয়সা থেকে আমাদের বেতন দেবো। আপনারা এই কনসেপ্ট এটা পুরোপুরি ক্লিয়ার হয়েছেন তো, যে কিভাবে 1000 টাকার পণ্যটা 500 টাকায় আসবে, আর 1000 টাকার পণ্য যে ওটা 1000 টাকা, মানে কোম্পানি কিনতেছে 1000 টাকায় কিনতো না, কোম্পানি কিনতেছে আরো অনেক কম দাম। আর আমাদের মালটা আমরা কারো কাছ থেকে নিই না, আমরা সরাসরি চিটাগাং পোর্ট থেকে নিয়ে আসি। মানে একটা জিনিস আপনারা হতবাক হয়ে যাবেন, যে চিটাগাং পোর্ট থেকে আপনাদের সাপাহারে মাল আসতে আসতে একটা প্রোডাক্টের মূল্যটা দ্বিগুণ হয়ে যায় ওই চিটাগাং পোর্ট থেকে সাপাহার পুষতে পুষতে। যেমন বিভিন্ন হাত ঘুরে আসে, আবার এত রাস্তা আছে,
রাস্তার যে ভাড়াটা এগুলা যে মোটামুটি দ্বিগুণ পড়ে যায়। তো সেক্ষেত্রে আমরা আপনাদের 500 টাকা দিতে পারবো। এবং কয়েকটা ছবি উঠায় ওটা গ্রুপে দিয়ে দেন। হ্যাঁ, তাহলে আমরা কয়টা কনসেপ্ট ক্লিয়ার করলাম, কেউ একজন বলেন।